এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রিজভী, আপনাকে স্বাগত এখন প্রকাশে। আমি আলোচনায় যেতে চাই রাজনীতির যে বিষয়টায় আমরা কথা বলতে চাই, যে তারুণ্য। আপনি এই যে আমরা একটা জুলাই পেয়েছি, তারপর রাজপথে যে ছাত্রদের যে এক ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ততা, আপনারা একসময় রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, এই যে পরম্পরায় আপনি ছাত্র রাজনীতিকে এখন কোন অবস্থানে দেখছেন? ছাত্র রাজনীতি আমার বিশ্বাস যে ক্রমান্বয়ে এটা আরও উৎকর্ষতর পর্যায়ে উপনীত হবে এবং নিঃসন্দেহে জুলাই একটা আমি বলবো যে একটা ইতিবাচক ছাত্র রাজনীতির মানে আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠন বা ছাত্র সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন না হলেও এটা সাধারণ ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনটি বিজয়ের পথে ধাবিত হয়েছে। তো সুতরাং আন্দোলন এবং কোনো দাবি দেওয়া যেখানে থাকে সেটাই তো রাজনীতি। আর সেই ইতিবাচক রাজনীতির একটা চরম বহিঃপ্রকাশ দেখেছি আমরা জুলাইয়ের আন্দোলনে, যার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে 5ই আগস্টে। তো সুতরাং আমি মনে করি যে বহুদিন ধরে মানুষের প্রত্যাশা বা যারা সাবেক ছাত্রনেতা ছিলেন, ছাত্র রাজনীতির সাথে ভালো সময়ের ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন, তারা যে প্রত্যাশা করছিলেন যে একটা ভালো ছাত্র রাজনীতি হোক। মাঝখানে যে ধরনের অরাজকতা গেছে শিক্ষাঙ্গনে, প্রতিষ্ঠানে সিট বাণিজ্য, তারপরে নানা ধরনের বাণিজ্যের কথা আমরা শুনেছি, পরীক্ষা বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁসের বাণিজ্য, নানা বাণিজ্য আমরা শুনেছি। এগুলোর সাথে ছাত্র সংগঠনগুলো যুক্ত হওয়ার কথাও আমরা শুনেছি। তো সেইখান থেকে সবাই ধরে নিয়েছিল ছাত্র রাজনীতি বোধহয় সেই 52-এর মতো, 62-র মতো, 69-এর মতো বা 80-র দশকের মতো, 90-এর মতো আর ওইভাবে ফুটবে না। কিন্তু মানে স্বয়ংক্রিয়ভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই সেটা ফুটে উঠলো। আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলন বলি বা জুলাই বিপ্লব বলি, তার মাধ্যমে। তো সুতরাং মানে ওভারঅল সাধারণ ছাত্রদের মধ্যে বা এই তারুণ্যের মধ্যে একটা শুভ চিন্তার একটা জায়গা আছে, যারা সাংগঠনিকভাবে হয়তো ওইভাবে তারা রূপ দেননি, কিন্তু এই শুভ সংগঠিত হননি, কিন্তু এই শুভ চিন্তার তরুণরা, ছাত্ররা, তাদের চিন্তার যখন সম্মিলন ঘটেছে তখন সেটা বিস্ফোরিত হয়েছে, মানে নেতিবাচক শক্তির, অশুভ শক্তির পতন হয়েছে। আপনি একটা কথা বলেন যে ছাত্র নেতাদের ভালো সময়, হ্যাঁ, যেমন আপনার ছাত্র নেতা, আপনাদের যে ভালো সময়, সে সময় কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিল। আমরা দীর্ঘদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-1টি বিচ্ছিন্ন বাদে ছাত্র সংসদ কিন্তু তালাবদ্ধই থাকলো। সেটা আমি বলবো যে দুঃখজনক। ছাত্র সংগঠন যে তাদের যে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে ছাত্র সংসদ যেটা হয়, স্টুডেন্ট ইউনিয়ন আমরা যদি বলি, সেটা প্রতি বছরই হওয়া উচিত এবং এটা একসময় আগে তাই নিয়ম ছিল। আমরা 60-এর দশক, 70-এও আমরা দেখেছি, 90-তেও, এবং 90-তে তো আসলোই আর কি। মাঝখানে এরশাদের সামরিক আইনের জন্য অনেক দিন হয়নি, কিন্তু এরপরে আমরা ধারাবাহিকতা আমরা আবার কয়েক বছর দেখলাম, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আর কয়েক বছর পরে এটা বন্ধ হয়ে গেল। এমন হওয়া হলো যে বিশেষ করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, এগুলো আর কোথাও আর নির্বাচন হলো না। এইটা আমি মনে করি কলেজ পর্যায়ে প্রভাব ফেলেছে। কলেজেও মানে ছাত্র সংসদগুলো আর হয়ে উঠলো না। ফলে যে সঠিক ছাত্র রাজনীতি হওয়ার এবং যোগ্য ছাত্র নেতা জন্মানোর আর সুযোগ পেল না। কারণ যখন একটা ইলেকশন হয়, ধরেন একটা মস্তান টাইপের ছেলে একটা সন্ত্রাসী সংগঠনের মধ্যে জোর করে সে একটা পদ নিতে পারে, দখল করে নিতে পারে জোর করে, কিন্তু যখন সাধারণ ছাত্রছাত্রীদের ভোটাভুটির মাধ্যমে যখন নির্বাচনের প্রশ্ন আসে, তখন কিন্তু দেখা যায় যে সন্ত্রাসী অথবা সমাজবিরোধী এরা কিন্তু কেউ কোনো সুযোগ পায় না। দেখা গেলো যে একজন শোভন ছেলে, একজন কি বলে যে রাজনীতি মনস্ক, সমাজ সচেতন একজন ছাত্রই সেই নির্বাচিত হয়। এটা আমরা দেখেছি, আমাদের সমাজে দেখেছি যে সে হয়তো নানা কারণেই হয়তো সন্ত্রাসীদের সাথে পেরে উঠছে না নানাভাবেই ক্যাম্পাসে, কিন্তু ভোটের সময় দেখা গেছে যে সেই ছেলেটি, সে যদি ভালো বক্তৃতা করতে, তাকে ভোট দিয়েছে, এই জিনিসটা হয়েছে। তো এইটার চর্চা থাকলে আমার মনে হয় জাতীয় রাজনীতিতে আজকে ব্যবসায়ীদের যে প্রাধান্য, আমরা যেভাবেই বলি না কেন,
এবং রাজনীতি বহির্ভূত রাজনীতিবিদরা যে মানুষের যে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। প্রাধান্য লাভ করেছে সেইটা হতো না, কারণ এই ছাত্র সংসদের মধ্যে দিয়েই স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব বেরিয়ে আসতো। আপনি দেখেন, আমি যদি 61 থেকে 70 দেখি, তখন বৃহত্তম দুইটি সংগঠন, ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, এবং এদের প্রায় আমি বলবো যে 99% এরা জাতীয় নেতা হয়েছে পরবর্তী পর্যায়ে। এখন সবগুলোর নাম বললে অনেক সময় লাগবে, আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি 61 থেকে 70 পর্যন্ত দেখেন প্রায় 99% তারা জাতীয় নেতা হয়েছে। যারা দেশের বাইরে চলে গেছেন দুই একজন, বা যারা সরকারি চাকরিতে চলে গেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশই তারা এটি হয়েছেন। তো এর পরবর্তী পর্যায়েও আপনারা দেখবেন মাহমুদুর রহমান মান্না, যেভাবেই হোক তার একটা জাতীয় অস্তিত্ব আছে, তিনি একটা কথা বললে পরে সেটার একটা মূল্য আছে। তো এইরকম জাতীয় নেতৃত্বের জায়গায় কিন্তু এসেছে ডাকসুর ভিপি, জিএস বা অন্যান্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে। আসবো, তার আগে বলি যে আপনার কথাতে থাকি যে পরে আর ছাত্র সংসদের এগিয়ে নেওয়া যাচ্ছিল না, 2-3টে ছাত্র সংসদের পর বন্ধ হয়ে গেল, সেটা কেন? মানে সেটা নানা কারণেই হয়েছে। গেল না কেন? মানে একটা ব্যাপার, বিষয়টা হলো মানে যে অশান্ত ক্যাম্পাস, আমরা তখনকার আপনার মনে আছে যে এটা আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল আমি মনে করি। আর এর মধ্যে তো ফ্যাসিবাদের উত্থান ঘটলো, 16-17 বছর ফ্যাসিবাদের যে উত্থানটা ঘটলো, এই ফ্যাসিবাদের উত্থানে তো আসলে কি ক্যাম্পাস কি ক্যাম্পাসের বাহিরে কোনো জায়গায় গণতান্ত্রিক শক্তি মানে তারা জীবন্ত হয়ে উঠতে পারে না, তারা মরিবান্ড অবস্থায় থাকে। হয়তো কোনোভাবেই তাদের জীবনী শক্তি জেগে উঠে, যে নানা চেষ্টা, নানা সংগ্রাম, নানা আত্মত্যাগের মধ্যে দিয়ে, যেটা 16 বছর আমরা দেখেছি, নানা সংগ্রামের মধ্যে দিয়ে, নানা অত্যাচার নিপীড়ন সহ্য করে আমাদের কাজ করে যেতে হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটলো জুলাই আগস্টে। এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র মানে ফ্যাসিবাদের উত্থানের কারণে। এবং এই ফ্যাসিবাদী শক্তি তো আসলে শুধুমাত্র যখন তারা ক্ষমতা পেল সেই সময় তো না, ফ্যাসিবাদী শক্তি তো বা নাৎসিবাদী শক্তি তো সবসময় সক্রিয় থাকে। এদের যখন অবস্থান ছিল, এরা যখন ক্ষমতাও ছিল না, কিন্তু তারা নানাভাবেই শিক্ষাঙ্গনগুলোকে রক্তাক্ত করেছে, নানাভাবেই শিক্ষাঙ্গনগুলোর যে শান্তিপূর্ণ সহাবস্থানের যে পরিবেশ, সেই পরিবেশকে তারা বিঘ্নিত করেছে। আপনারা যখন হিটলার যখন ক্ষমতা বসেনি, তখনও তো আমরা দেখেছি যে চক্রান্ত করে রাইখস্ট্যাগ, যেটা ওদের পার্লামেন্ট, সে পার্লামেন্ট পুড়িয়ে দিয়েছে, কমিউনিস্টদেরকে গুলি করে মারছে, এবং যারা বিবেক সম্পন্ন বুদ্ধিজীবী যারা মানুষ ছিলেন তাদের উপরে নিপীড়ন করছেন। তখনও ক্ষমতায় আসেনি, তার আগেই হিটলারের নাৎসি বাহিনী এই কাজগুলো শুরু করেছে। তো ঠিক তেমনি এই যে মানে আমরা নাৎসিদের যে উত্থান দেখলাম বাংলাদেশে, আওয়ামী নাৎসিবাদের, তারা যখন ক্ষমতাও ছিল না, তারা ক্যাম্পাসকে নানাভাবে উত্তক্ত করা, নানাভাবে। একসময় তো এই যে আপনি যে রাজনৈতিক দলটি করেন, বা আপনি যখন ছাত্র দলের সাথে যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাহলে আপনারা কেন তাদের সঙ্গে পেরে উঠলেন না? না আপনারা, এবং ধরেন যে ওরা এক ধরনের, তারপরে যে বাম শক্তি, তারাও কেন সমান্তরালে? মানে দেখুন, যখন একটা মানে চক্রান্তমূলক পরিবেশ এবং চক্রান্তের যখন থাকে, মানে প্রকোপ থাকে, তখন গণতান্ত্রিক শক্তি মানে চট করে পেরে উঠবে এমন কোনো কথা নয়। পৃথিবীতে এটা পারেনি, অনেক জায়গাতেই পারেনি, এবং উন্নত দেশেও পারেনি। তো সেই ক্ষেত্রে সেই সমস্যাগুলো মানে আমাদের এখানেও হয়েছে। এরপরে তো এই অবস্থানটা সেটা হলো। এখন আমার বিশ্বাস যে আপনার এই ধারাবাহিকতাগুলো আবার শুরু হবে এবং শিক্ষাঙ্গনে। আপনারা কি ছাত্র সংসদের কথা ভাবছেন? ছাত্র সংসদের নিঃসন্দেহে ছাত্র সংসদ বা যে কোনো ফর্মে ছাত্র রাজনীতি বা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি তারা আসবেন। তাতে হয় কি, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকলে তাদের একটা জবাবদিহিতে থাকে। যেমন ধরুন পার্লামেন্টে তাদের জবাবদিহিতে আছে জনগণের কাছে, তাদেরকে করতেই হয়, কারণ চট করেই কোনো কিছু বড় ধরনের খারাপ কাজ করতে পারে না কোনো ইলেক্টেড গভর্নমেন্ট। যদি তাকে আবারও নির্বাচন করে মানে আসতে হয়, সেই সম্ভাবনা থাকে। ছাত্র সংগঠনগুলোতেও তাই, যে ছাত্র সংগঠনগুলো ক্রিয়াশীল থাকলে এবং যদি আপনার থাকে কি বলে যে নির্বাচনের যদি পরিবেশ থাকে, তাহলে প্রথমে যেটা হয়, যে শর্তটা পূরণ হয়, সেটা হচ্ছে যে ক্যাম্পাসের যে একাডেমিক টোন, সেই একাডেমিক টোনটা নিশ্চিত হয়, যে তাকে শিক্ষাঙ্গনের পরিবেশ যেভাবেই হোক না কেন শান্ত করতে হবে। আমি যখন রাকসুর ভিপি, রাজশাহী ভিপি, তখন নানাভাবেই নানা
সংঘাত হয়েছে বিভিন্ন অন্য সংগঠনের সাথে, আমাদের না, অন্য আমাদের সাথেও হয়েছে, আবার অন্যান্য সংগঠনের সাথে হয়েছে, কিন্তু আমাদের তৎপরতা ছিল কীভাবে দ্রুত এটা নিরসন করা যায়। এবং কখনো কখনো ঢাকার বাইরের ইউনিভার্সিটিগুলোতে আপনারা জানেন যে গ্রামবাসীর সাথে আবার সাধারণ ছাত্রদের সংঘাত হতো, কিন্তু আমরা যে দায়িত্বটা পালন করতাম যে দ্রুত গ্রামবাসীর সাথে ছাত্রদের কথাবার্তা বলে এটাকে নিরসন করা, যেটাকে ক্যাম্পাস যাতে ভর্তি মানে বন্ধ না হয়, সে কাজটা মানে আমরা করতাম। আমরা যখন ছাত্রদের প্রতিনিধিত্ব করছি আমার ইউনিভার্সিটি, তখন এই কাজগুলো মানে আমরা করতে হয়েছে, কেন তাগিদেই করতে হয়েছে। আমি রাকসুর ভিপি, আমি ছাত্রদের প্রতিনিধি, অতএব এখানে যদি কন্টিনিউ মানে ফাইটিং হতে থাকে, টেরোরিজম হতে থাকে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, তাহলে সাধারণ ছাত্রদের তো ব্লেম আসবে আমাদের কাছে, সবাই ব্লেম করবে। তো সেই কারণে নিজের উদ্যোগেই সবাইকে নিয়ে যারা আমাদের প্রতিপক্ষ তার সাথেও কথা বলতে হতো যে ভাই আমরা ইউনিভার্সিটির শান্তিপূর্ণ পরিবেশ আমরা রক্ষা করি। হ্যাঁ, তো সেইটা ইলেক্টেড প্রতিনিধিতে থাকলে এই জিনিসটা হয়, কারণ তার জবাবদিহিতা থাকতে হয়। পরবর্তীতে যে ছাত্ররা তো রাজপথে ছিল, সেটা আপনাদের সঙ্গেও ছিল, যারা বিরোধী দল ছিল বা বিভিন্ন মানে সব রাজনৈতিক দলের সঙ্গেই ছিল। সেখানে দেখা গেল যে আপনি যেটা বলছিলেন যে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে জবাবদিহিতা এবং তাকে ভোটের জন্য ফিরে যেতে হতো, কিন্তু পরবর্তীতে দেখা গেলো এটা ব্যক্তি কেন্দ্রিক চলে গেল, যে নেতা কেন্দ্রিক চলে গেল, ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি। সেটাকে আপনি কিভাবে দেখলেন যে তখন আর এই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ছাত্রনেতারা যাচ্ছে না? আমরা দেখলাম যে ব্যক্তি পূজাও বলতে পারে, ব্যক্তি বন্দনার দিকে চলে গেল আমাদের। ওই যে বললাম, যখন একটা অগণতান্ত্রিক শক্তির বিকাশ হয়, অগণতান্ত্রিক শক্তি যখন তার প্রভাব বিস্তারের চেষ্টা করে, তখন মানে গণতান্ত্রিক যে পরিবেশ বা গণতন্ত্রের যে টোন সেটা বিঘ্নিত হতে থাকে। এবং আমাদের জাতীয় রাজনীতিতে যারা গণতন্ত্র বিরোধী যে শক্তিগুলো, তারা যখন ইউনিভার্সিটিগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তখনই দেখবেন যে গণতন্ত্রের যে চর্চা, সুষ্ঠু নির্বাচন, ছাত্র সংসদগুলো নির্বাচন বা সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নগুলো সেখানে নির্বাচন হচ্ছে না, রক্তাক্ত সংঘাত সন্ত্রাস এগুলো হচ্ছে। তো সুতরাং যারা ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিতে মানে করবে বা করে, তাদের ফিলোসফিক্যাল জায়গাটা কি, সেটা কিন্তু সবচাইতে বড় বিবেচ্য বিষয়। সেখানে যদি ওই ধরনের মানে নাৎসিবাদের প্রভাব থাকে, আমি শুধু একটি রাজনৈতিক দলের কথা বলছি না, আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের মধ্যে এই প্রবণতাটা ছিল যে আধিপত্য কায়েম করা, হল দখল করা, এই হলগুলো আমাদের। এবং এমনও একটা হচ্ছে, একটা বিকল্প অ্যাডমিনিস্ট্রেশনও গড়ে তোলা হতো, যে কে ক্যাম্পাসে ঢুকছে সেটা আইডেন্টিফাই করে একটা হলে সে সংবাদ চলে। এটা সব ছাত্র সংগঠন করেনি, সব মানে আমরা করিনি, কমপক্ষে এইটুকু বলবো যে আমরা করিনি, বা আরও অনেক ছাত্র সংগঠন যারা ছিল তারাও। মানে রাজশাহীতে আপনি করেননি, কিন্তু অন্য ক্যাম্পাসে কি করেছে? অন্য ক্যাম্পাসেও আমার জানা মতে আমাদের ছাত্র সংগঠন, এমনকি আমি বলবো যে বাম ছাত্র সংগঠনগুলোও এইটার মধ্যে ইয়ে ছিল না। একানব্বই 96-তে খুব আমরা দর্শক হিসাবে হোক, সাংবাদিক গ্যালারিতে বসে হোক, খুব ভালো বক্তব্য শুনতাম আমাদের সংসদ সদস্যদের, দুদিকেই আমরা শুনতাম। কিন্তু ধীরে ধীরে আপনার কাছে মনে হয় না যে সেই যে বক্তব্যের যে এক ধরনের মেধার দ্যুতি, সেটা নিষ্প্রভ হয়ে গেল? আপনার তো পার্লামেন্টই ছিল না 16-17 বছর, তো আপনার একটা বড় কারণ আপনার মনে হয় না যে ছাত্র সংসদের যে রেয়াজটা ছিল, নিশ্চয়ই সেটা তো সেখানে অনুশীলনটা মানে ছাত্র নেতাদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব বা ছাত্র নেতাদের মধ্যে থেকে যে রাজনীতিবিদ গড়ে ওঠা, পার্লামেন্টের গড়ে ওঠা, সেটা তো ইয়ে হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বিকজ অফ ছাত্র সংগঠনগুলো আর ছাত্র ইয়েতে কি বলে যে প্রতিনিধিত্ব করছে না, সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নগুলোতে আর প্রতিনিধিত্ব করছে না। ফলে সমাজেও, জাতীয় রাজনীতিতেও মানে তাদের যে একটা অবদান রাখার যে সৃষ্টি বা পার্লামেন্টে যে তাদের কথা বলার যে জায়গা, সেটাও অনেকখানি সংকুচিত হয়ে গেল। সেটা বাস্তব অবস্থা হচ্ছে যে ফ্যাসিবাদের উত্থান এবং নানাভাবেই আপনার কি বলে যে ওই যে বললাম আর কি, এমন ধরনের সমাজ বিরোধীরা পর্যন্ত চলে আসলো। আপনার মনে আছে যে লক্ষ্মীপুরের একজন এমপি, সে বিদেশে মানব পাচারের সাথে জড়িত হয়ে সে সেখানে গ্রেপ্তার হলো। তো এই ধরনের এমপিরও আসছেন। এবং আরেকজন কক্সবাজারের এমপি, তার নামে তো একবার সরাসরিভাবে মাদকের অভিযোগ ছিল, মাদক পাচারের অভিযোগ ছিল। তো এদের সংখ্যা তখন বাড়তে লাগলো। তো এই ফ্যাসিজমের উত্থান যদি না হতো, আর যদি ধারাবাহিকভাবে
ছাত্র সংসদগুলো নির্বাচন হতো এবং সেখান থেকে নিঃসন্দেহে ভালো ছাত্র নেতারা এবং যোগ্য পরবর্তীতে, ছাত্র নেতারা জাতীয় তারা সংসদকে আপনার বেরিয়ে মনে আসতো। হয়েছে যে এটা একজন ব্যবসায়িক বিনিয়োগের জায়গা, যেহেতু না, সেটা তো কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে সেটা করা হলো, রাজনীতিটাকে ধ্বংস করার জন্যই এটা করা হয়েছিল। এবং সেই কারণেই আপনার এই আমরা এই ফ্যাসিবাদী যে প্রবণতাটা দেখলাম, ফ্যাসিবাদের যে উত্থান দেখলাম, নিঃসন্দেহে যে রাজনীতিকে করাপ্ট করা, রাজনীতিবিদরা সংখ্যালঘু হতে থাকলো। এবং ওই যে না, আমি তো আপনাকে কয়েকটা উদাহরণ আমি বললামই যে মানে কারা আসলো, কারা প্রতিনিধিত্ব করলো, তাদেরকে নিয়ে আসলো, এবং জনগণ শুনতে না চাইলেও তাদেরকে শুনতে হয়েছে। একটা উদ্ভট একজন গায়িকা, সে গান করে কি করে না করে, যে পার্লামেন্টের যে একটা মানে একটা তো শব্দই আছে, আপনি যদি কাউকে গাল পারেন বা অশ্লীল শব্দ প্রয়োগ করেন, সে লোক যদি কালচার্ড হয়, সুশিক্ষিত হয়, সে আপনাকে বলবে যে আপনি আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করবেন না। মানে আনপার্লামেন্টারি ওয়ার্ড মানে শুধু এটা পার্লামেন্টের ভিতরের ব্যাপার নয়, এটা সমাজের মধ্যেও যারা বাজে কথা বলে, অসভ্য আচরণ, তাদেরকে বলা হয় তাদের কথাবার্তাকে বলা হয় আনপার্লামেন্টারি। তো এই যে মানে বিষয়টা, অর্থাৎ সংসদে যারা যাবে তারা সভ্য মানুষ, তারা যে কথাগুলো বলবে তা অত্যন্ত স্ত্রীল, পরিশীলিত এবং সমাজের মধ্যে সেটা অনুকরণীয়। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা যদি না বলে সার্বিকভাবে যারা ভোটের রাজনীতি করেছেন, আমি যদি 90-এর পর থেকেই বলে রিজভী ভাই, আপনার কাছে মনে হয় নাই যে আমাদের যারা এই 91 বা তারও আগে যারা ছাত্র সংসদে ছিলেন, যারা ছাত্র রাজনীতিতে রাজপথে সোচ্চার ছিলেন, যাদের বক্তব্য শুনতে আমরা এক কলেজ থেকে এক বিশ্ববিদ্যালয় আরেক বিশ্ববিদ্যালয়ে যেতাম, সব কিছু মিলে আমি তারা সংসদে এই ভোটের রাজনীতিতে তাদেরকে সুযোগ কম দেওয়া হয়েছে? আসলে মানে তা হয়তো একটু পুষ্টি কমিয়েছে আমাদের জাতীয় রাজনীতি। এটা অবশ্য আমি ওইভাবে মনে করি না, কারণ যেখানে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ ছিল না, তখন মূল বিষয়টা ছিল আগে গণতন্ত্র ফেরানো। গণতন্ত্র ফেরানোর ক্ষেত্রে আমাদের রাজপথের উপস্থিতি, সংগ্রাম, আন্দোলন, এটাই তখন মুখ্য। কিন্তু সংসদে তো তারা যেতে পারেনি। এরপরে নির্বাচন আসলো আর কি। তো এই নির্বাচনে এবারে সবকিছু বিবেচনা করার মতো সময় এবং সুযোগও ছিল না। এবার আমি একদম যদি 91-এর পর থেকেও বলি, 91-এর পর থেকে তো ধরেন পুঁজির কাছে আপনারা মানে পুঁজির কাছে অনেক হেরে গেল না। আমি আমাদের দলের মধ্যে থেকে বলবো যে অনেকেই তো আমাদের ছাত্র নেতাদের মধ্যে থেকে অনেকেই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হ্যাঁ এখনো তারা আছেন। এইখানে কোনো ইয়ে করা হয়নি। কিন্তু আমি যেটা মনে করি যে একটি রাজনৈতিক দল যার কথা বললাম, তারা এই সভ্যতাকে, রাজনীতির এই সভ্যতাকে কখনোই বিবেচনায় নেয়নি। গুন্ডামিকেই মনে করেছে রাজনীতির ইস্তেহার, রাজনৈতিক কর্মসূচি। এই করতে গিয়ে এই সর্বনাশটা তারা ডেকে নিয়েছে। আমি যতটুকু জানি, আমি আপনাকে যতটুকু জানি যে আপনি পাঠ মনস্ক, হ্যাঁ জানি না আমি, হ্যাঁ যতটুকু আছে। কিন্তু সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আমাদের যারা তরুণরা রাজনীতি করছেন, বিশেষ করে এই যারা বড় রাজনৈতিক দলের যারা কর্মী নেতা হচ্ছেন ছাত্র রাজনীতির, একসময় বাম রাজনীতিতে এই পাঠাভ্যাসটা ছিল, সেখান থেকে এদিকে আসলো না কেন? তাহলে সেই জায়গা থেকে আপনার সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে তো এটা ঘাটতি না। সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে ঘাটতিটা হয়েছে ওই যে বললাম যে 17 বছর একবার নিস্তব্ধ ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল। এখানে জ্ঞান, পড়াশোনা, জ্ঞানের চর্চা, এগুলোর কোনো বালাই ছিল না। যে টাকা ইনকাম করতে পেরেছে অবৈধভাবে বা যে কোনোভাবেই হোক না কেন, সেই হচ্ছে সমাজে মূল্যায়িত। এই 17 বছর, গত 17 বছর এই জিনিসটা দেখা গেছে। এখন যদি এই সুস্থ রাজনৈতিক ধারা, অর্থাৎ আমি বলছি যে এই যে পার্লামেন্টের যে চর্চা, সঠিক নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং এই নির্বাচন যদি ঠিক মেয়াদ অনুযায়ী, প্রতি মেয়াদ অনুযায়ী যদি হতে থাকে, মানে উইদাউট এনি ইন্টারাপশান, কোনো ইন্টারাপশান ছাড়া, কোনো বাধা ছাড়া, তাহলে দেখবেন যে আস্তে 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 মানে রাজনীতিবিদরাই রাজনীতি করবে এবং রাজনীতিবিদদের হাতেই রাজনীতি চলে। আপনাদের কি মনে হয় যে যারা ছাত্রদল করে বা অন্যান্য দলের যে ছাত্র সংগঠন যারা করে, তারা কতটা, যে আপনি দর্শনের কথা বলছিলেন যে আপনার যে ম্যানিফেস্টো আছে, আপনাদের ঘোষণাপত্র আছে, সেই জায়গায় থেকে তারা কতটুকু এটাকে উপলব্ধি করতে পেরেছেন বা করেন, নাকি শুধুমাত্র? না, আমি দেখেছি, আমি বিশেষ করে ইউনিভার্সিটির যারা ছাত্র, বুয়েট বা
অন্যান্য ইয়ের যারা ছাত্রদের সাথে আমি কথা বলি, তো এদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে জানার আমাদের দর্শন কি, জাতীয়তাবাদ কি, আপনাদের পাঠচক্র আছে? গ্রন্থ হ্যাঁ আছে। আমরা পাঠচক্র একটা আছে আমাদের পাঠ্যবসের উপরে, যে লাইব্রেরিটা আছে ওখানেই পাঠচক্রটা তারা করে। কিন্তু আগে যেমন ব্যাপক বিস্তৃত ছিল, সব ক্যাম্পাসে ছিল, তো সেইটা আমি এইবারে দেখলাম ছাত্রদল তারা একটা করার চেষ্টা করেছে। আমাকেও তারা নিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে বক্তৃতা করলাম কিছুদিন আগে, 3-4 মাস আগে। তো এই জিনিসগুলো এখন মানে গড়ে উঠছে। ওই যে বললাম যে যদি সঠিক ইয়ের পরিবেশ থাকে, গণতান্ত্রিক পরিবেশ থাকে, সেটা ক্যাম্পাসের ভিতরে হোক ক্যাম্পাসের বাইরে হোক, তখন দেখবেন যে এই বিষয়গুলো বেরিয়ে আসবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? নিঃসন্দেহে আমি তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করি। কারণ একসময় ধারণা ছিল যে তারা রাজনীতি সচেতন না। আজকে এই যে হাজার হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি না হতো তাহলে এরা কি হতো? ভ্যাগাবন্ড হয়ে যেত, অনেকে আরও ডিরেইলড হয়ে যেত। কিন্তু এরা সবাই তো আর মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, তো না পেলে এরা কি বিভিন্ন টলেজে গিয়ে পড়তো, হয়তো গ্রামের কলেজ থেকে বিএ পরীক্ষা দিত, ইয়ে করতো, একটা নকল করার মাধ্যমে একটা ডিগ্রি নিত। কিন্তু সুষ্ঠুভাবে গড়ে ওঠার এবং মেধার যে চর্চা করার যে জায়গাটা, সেটা পেত না। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে তার একটা সেন্স অফ বিলঙ্গিং হয়। সেন্স অফ বিলঙ্গিং মানে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি এখান থেকে পাশ করেছি, এখান থেকে পড়বো, এই মানসিকতা থেকেই ওদের মধ্যে রাজনৈতিক মানসিকতা। আমি এই জুলাই আন্দোলন তো ওদের একটা বিরাট ভূমিকা ছিল। তো এই ভূমিকা, রাজনীতির চর্চা বললে শুধুমাত্র মিছিল মিটিং না, রাজনৈতিক চর্চা বলতে সে দেশ নিয়ে কি ভাবছে, সমাজ নিয়ে কি ভাবছে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার ভাবনা কি, এগুলো সবগুলো স্লোগান না। তো এগুলো আমি দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। এটা যেমন সরকারি বিশ্ববিদ্যালয়েও আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়েও যেমন এটা রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেহেতু মানে ওইরকম সাংগঠনিক কর্মকাণ্ড করার সুযোগ কম, ওরা কিন্তু এইভাবে ভাবে। আমি যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা আরও 2-1টা নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে বিভিন্ন ক্লাব দেখি ওদের, হ্যাঁ বিভিন্ন ক্লাব আছে, সেখানে আবার ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেক্টেড হয়, ছাত্রদের ভোটে হয়। তো সেইখানে এই জ্ঞান চর্চার আমি অনেক উপাদানগুলো দেখেছি। আমরা বিরতিতে যে রেসিপি ভাই, বিরতির পর ফিরে আসবো। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা একটু যেতে চাই যে মাঝখানে আমাদের যে ছাত্র রাজনীতির মধ্যে অস্ত্র ঝঞ্ঝনানির কথা আমরা দেখেছি, বলা হচ্ছে বিভিন্ন সময় বন্ধের সময় অজুহাত যে অশান্ত ক্যাম্পাস, এই কারণে ক্যাম্পাস বন্ধ করে দেওয়া, ছাত্র সংসদ বন্ধ করে। কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম যে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেটার মধ্যে একটা জঙ্গি বাদের একটা ব্যাপার ছিল, যে জঙ্গিদের সঙ্গে আমাদের ছাত্রদের সম্পৃক্ত হয়ে পড়া। সেটা আমি ছাত্রদের মধ্যে জঙ্গিবাদের কোনো প্রভাব ছিল কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে ওইরকম মনে হয়নি। 2-4 জন একটা হতে পারে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2-1টা ঘটনার কথা শুনেছি, কিন্তু সেটা খুবই অল্প। মানে মেইন স্ট্রিমকে এটা কোনো প্রভাবিত করেছিল বলে আমার ধারণা নেই, এবং এটা হয়নি বলে। তাদের উপরে দোষারোপের কোনো, তবে একটা জিনিস কি, এই যে অস্ত্রের ঝনঝনানি কিন্তু নেই এখন। যে কোনো মানে একটা পরিবেশকে, ভালো পরিবেশকে চলতে দেওয়া দরকার। যে 91-এ আমরা যে গণতন্ত্রের ধারাটা যেটা শুরু হলো, এটা যদি ঠিকমতো চলতো তাহলে কিন্তু এতদিনে আমরা একটা উৎকর্ষতর জায়গায় পৌঁছে যেতে পারতাম। যে কোনো প্রবাহমান নদী, যে নদী মানে খুবই মানে দুর্গন্ধময়, পানি প্রবাহিত নয়, মানে পাকের মধ্যে পড়ে আছে পানিগুলো, তো সেই ধরনের হাজামজা নদী, তো সেটা তো পাক সমৃদ্ধ হবে। কিন্তু যে নদী মানে প্রবাহমান, সে নদীর পানি তো স্বচ্ছ, সেই নদীর পানি তো সবসময় একবারে নিটল স্বচ্ছের মতো ইয়ে থাকে আর কি তার। তো সেরকম ডেমোক্রেসির ব্যাপারটাও তো তাই, এটা প্রবাহমান থাকে। এটা যদি মেয়াদ উত্তীর্ণ না হয়, মানে মেয়াদের মধ্যেই যদি নির্বাচনগুলো হয়, সেটা জাতীয় সংসদ হোক, সেটা প্রেসিডেন্সিয়াল হোক, সেটা উপজেলা এবং স্থানীয় সরকার হোক, অথবা এটা ছাত্র সংসদ হোক, এটা যদি রেগুলার চলতে দেওয়া হতো তাহলে অনেক আগেই এই অস্ত্রের ঝনঝনিগুলো আর থাকতো না।
আস্তে 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 একবার এই জিনিসগুলো সেটেল হয়ে যেত এবং সত্যিকার অর্থেই যারা প্রকৃত ছাত্রনেতা, যারা সত্যিকার অর্থে ছাত্রদের প্রতিনিধিত্ব করে এবং যারা সমাজে প্রতিনিধিত্ব করে, তারা হয়তো পার্লামেন্টের মেম্বার এবং পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি এবং পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশের পার্লামেন্টগুলোতে আমরা দেখি। কিন্তু এটা তো বারবার হোঁচট খাওয়ানো হয়েছে, বারবার এটাকে অস্থির করা হয়েছে এবং নানাভাবে মানে এজেন্ট প্রভোকেটিয়ার এদেরকে দিয়ে ক্যাম্পাসের মধ্যে উত্তেজনা তৈরি করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। সেটা তো সব সময়ের জন্যই এই ঘটনাগুলো ঘটেছে, মানে যে শুধুমাত্র আধিপত্য বিস্তারের জন্য। আধিপত্য বিস্তার, এটাকে আপনি একটা ষড়যন্ত্রের অংশ ভাবেন? অবশ্যই এটা ষড়যন্ত্রের অংশ। রাজনীতিবিদদেরকে না, রাজনীতিবিদদের এবং বাংলাদেশ, আমি এটা মনে করি একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ ভালোভাবে চলুক, বাংলাদেশে একটা গণতন্ত্রের উৎকর্ষ রূপ লাভ করে, রাজনৈতিক প্রজ্ঞা তৈরি হোক। এটা আমাদের যারা মানে যারা প্রভু ভাবতে চায়, আমি কারা আমি নাম বলবো না, কিন্তু যারা ভাবতে চায় তারাও বাংলাদেশে এই ধরনের একটা ভালো সিস্টেম ডেভেলপ করুক, এটা কখনোই তারা চায় না। রাজনৈতিক প্রজ্ঞাবান রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষ, মানে ওই তো মানে রাজনীতিবিদ, ভালো ছাত্রনেতা, সমাজ নেতা এবং স্থানীয় সরকারের উপযুক্ত যোগ্য নেতারা যারা আসুক, তাদেরকে মানে সবসময় একটা বিশৃঙ্খলার মধ্যে রাখলে পরে এই সমস্ত মানুষরা তো আসবে না, যারা সত্যিকার অর্থের নেতৃত্ব দিতে পারে। তো তারা এইরকম ভেবেছে। আবার মাঝে মাঝে এটার প্রতিবন্ধকতা হয়েছে, ইনহিবিট করা হয়েছে। তো 1/11 হয়েছে, নানা কারণে নানাভাবে আপনার যে ইয়ের পক্ষ থেকে যে আন্দোলনগুলো করা হয়েছে, তথাকথিত মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার যেগুলো মনে আছে, তো সেগুলো তো ছিল খুবই মানে বিপজ্জনক, ধ্বংসাত্মক তারা করেছে। কিন্তু কখনোই মানে টেবিলে বসে একটা সেটেলমেন্টে আসা, একটা মীমাংসায় আসা, তারা সেটা না করে সবসময় ওই রাস্তায় আন্দোলন, উত্তপ্ত আন্দোলনের কথা বলে তারা বিপদগামী করেছে। অথচ 90-এর পরে যে আমাদের যে অর্জন ছিল, সেই অর্জনটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। সেখানে যেমন স্থানীয় কুচক্রীরা কাজ করেছে এবং তাদের যারা আন্তর্জাতিক প্রভুরা, তারাও এই ব্যাপারে নানাভাবে তারা কাজ করেছে, যে আমরা ভালো থাকি, ভালো চলি, আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হোক। এগুলো আমার মনে হয় যে অনেকে চায়নি, বাইরে থেকেও অনেকে চায়নি, যার কারণে আমরা হয়েছে। এটার জন্য একটা জাতিগত উপলব্ধির মানে হওয়া উচিত ছিল, যে আমরা আমাদেরটা আমরা নিজেরাই করব, আমরা আমাদের গণতন্ত্র আমরা নিজেরাই গড়ে তুলব। প্রয়োজনে আমি যদি দেখি যে আমি কোনো কারণে আমি সমর্থন পাচ্ছি না, আমি চুপ করে থাকব, যাকে সমর্থন দিচ্ছে সে হোক না। এটা তো একটা নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী, এটা পার্মানেন্ট সেটেলমেন্ট না, এটা খুবই টেম্পোরারি। একজন এমপি হলে পরে 5 বছরের জন্য থাকতে পারবে, ছাত্র সংসদের ভিপিজিএস হলে পরে সে 1 বছরের জন্য থাকতে পারে। প্রতিটি স্টুডেন্ট ইউনিয়ন, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মেয়াদ হচ্ছে 1 বছর। এই যুগে ব্রিটিশ আমল থেকে তাই ছিল, পার্লামেন্টে তাই, আমাদের স্থানীয় সরকারগুলোতে তাই। তো এই সিস্টেম রয়েছে। তো যেখানে এটা স্বল্পমেয়াদী একটা ব্যাপার, আবার 5 বছর পরে বা 1 বছর পরে আবার নির্বাচনের সুযোগ আছে, সেখানে আমাকেই পেতে হবে, আমাকেই নিতে হবে, হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ এখানে যোগ্য না, এই করতে গিয়ে আমরা ফ্যাসিবাদের মানে বিভিন্ন রূপ আমরা দেখেছি। আমার কাছে মনে হয় যে মানে ওই যে আছে না যে অদৃশ্য জাল, সেই অদৃশ্য জালে যে আমরা জড়িয়ে পড়েছি, আমরা অদৃশ্য জালে আমাদের নিজের অজান্তেই আমরা জড়িয়ে। কিন্তু এইটা উপলব্ধি করার দরকার ছিল জাতীয় নেতৃবৃন্দের। তারা না করে শুধুমাত্র পেটির স্বার্থে, নিজেদের সংকীর্ণ স্বার্থে আমরা করেছি কি অন্যের মানে প্রভুদের জালে, অন্যের জালে আমরা পা দিয়েছি। একটা জায়গায় যাই যে আপনি শুভবুদ্ধির কথা বললেন, তা আসলে আমরা কতটা শুভবুদ্ধির মধ্যে থাকতে পারছি, শুভবুদ্ধির মধ্যে থাকার আশা করি যে এই 5ই আগস্টের যে অর্জন, মানে এত বড় অর্জন তো হতে পারে না, এত আত্মহুতির মধ্যে দিয়ে, মানে এত বড় মানে প্রাণ উৎসর্গকারী একটা বিপ্লব ঘটে গেল। এরপরে আমাদের সবারই মানে যে গণতান্ত্রিক শক্তি আমি মনে করি যারা আছে, যারা রাজনীতি করছেন, তাদের প্রত্যেকের মধ্যে যদি এই উপলব্ধিটি যদি জাগরিত হয় যে আমরা কমপক্ষে ন্যাশনাল ইন্টারেস্টে সবাই এক জায়গায় থাকবো, জাতীয় ঐক্যে থাকবো। এমনি আমাদের ঝগড়া হোক, ঝাঁটি হোক, আমাদের কথা কাটাকাটি হোক, সমালোচনা হোক, কিন্তু সেটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে
এবং সরকার আছে, যারা অপোজিশনে আছেন তারা কর্মসূচি করবেন, তারা আন্দোলন করবেন, তারা কি বলে মিছিল মিটিং করবেন, কিন্তু সব কিছুই একটা মাত্রার মধ্যে করবেন এবং একটা সরকার যাতে নির্বিঘ্নে 5 বছর পার করতে পারে তার কর্মসূচি নিয়ে, তার যে এজেন্ডা নিয়ে, সেটারও সুযোগ দিতে হবে। এবং পাশাপাশি যে ভুলগুলো হবে সেই ভুলগুলো আপনারা দেখিয়ে দেবেন, বিরোধী দল সেটা দেখিয়ে দেবে। এই করেই গণতন্ত্রের পালাবদল হয়। গণতন্ত্র মানে আজকে যিনি আছেন, 91 পর তো এটা আমরা আশা করতে সাধারণ মানুষরা, সাধারণ ভোটাররা তো আশা করছিলেন। তারপরে এই যে ধৈর্যচ্যুতি কেন উভয়ের দিক থেকে আমরা দেখলাম যে কোথায় এই যে রাজনীতিতে যে না এই 5 বছর আমাকেই থাকতে হবে না, মানে ওই যে ধৈর্য আন্দোলন, তারপরে যে বিভিন্ন আমি বিভিন্ন এখনো দিকে বলি না যাওয়া। যে একেবারে চূড়ান্ত কোনো ইয়ে হয়েছে, তবে মানে বিচ্যুতি ঘটেছে সেটা বলবো না। তবে বিরোধী দলে যারা আছেন তারা সেই রেসপন্সিবল দায়িত্ব তারা পালন করবেন, তারা সেই আসলে আচরণ তো এইবার করবেন। এর আগের বার আমরা দেখেছি যে অনেকদিন অনেকে মানে সংসদেই যান নাই, এরকমও তো আমরা মানে দেখেছি। সেই পরিস্থিতিগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, হলে পরে এটা গণতন্ত্রের জন্য বিপদ হবে। আর আপনার কাছে সেটা আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় 2014 পর্যন্ত, আমি যদি ওটাকে মোটামুটিভাবে ত্রুটি বিচ্যুতির মধ্যেও যদি একটা নির্বাচন ধরে নেই, তাহলে তারপর তারা সেখানে কি করেছে, আপনার বাইরে আসলে পরে মিটিং ভেঙে দিচ্ছে আর ভিতরে কথা বলতে দেয় না, মাইকের ইয়ে কেটে দিচ্ছে, মানে কেউ অ্যালাউড না ভিতরে কথা বলতে, সেখানে এবং খিস্তি খেউর হচ্ছে। খিস্তি খেউর তো পার্লামেন্টের শব্দ না, এবং লিটারেলি সেটা খিস্তি খেউর করছে। এবং দলের যিনি প্রধান, কমপক্ষে তো আমি এমনকি ইন্ডিয়ান পার্লামেন্টেও দেখেছি যে বিরোধী দলের যিনি প্রধান তার প্রতি সম্মান রেখে কথা বলছেন, সরকারি দলের যিনি দলনেতা তার প্রতি সম্মান রেখে কথা বলছেন, কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ সমানে চলছে, সেগুলো ঠিক আছে। সেটা কিন্তু সমান ব্যক্তির প্রতি যে সম্মান, সেটা তো গণতন্ত্রের একটা অন্যতম মূল শর্ত, যেটা আমরা গণতান্ত্রিক দেশে দেখি। তো সেই জায়গাটা শেখ হাসিনা রাখেননি, সেই জায়গাটা একেবারে ধ্বংস করে দিয়েছিলেন উনি। যে কোনো ভদ্রলোক সে যদি বিরোধী দলের হয় শেখ হাসিনা, তাহলে তার পক্ষে পার্লামেন্টে গিয়ে কিছুক্ষণ বসে থাকাই হচ্ছে একটা খুব কষ্টকর একটা ব্যাপার। সেই পরিস্থিতি, সেই তিক্ততা, সেই বিষাক্ত পরিবেশ তিনি পার্লামেন্টের ভিতরেও করেছিলেন, পার্লামেন্টের বাইরেও করেছিলেন। আমি তো সেই পরিবেশ হবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বলতে চাই যে আমাদের জাতীয় রাজনীতিতে, মানুষের রাজনীতিতে চিন্তা, আমরা চিন্তা নিয়ে কথা বলছি, তারপর দর্শন নিয়ে কথা বলছি, সেটা তো একটা ভারসাম্য থাকা দরকার, তাই না? আমার আপনার কাছে মনে হয় যে আমরা ডান বাম তারপর নানা রকম কথা শুনি, সেই জায়গা থেকে আমার মনে না, হয় সেটা যে হতে আমাদের পারে। না হতে পারে একটা ভারসাম্য আছে। না, ভারসাম্য তো হচ্ছে আপনার কনস্টিটিউশন আপনাকে ভারসাম্য দান করবে, আপনার পার্লামেন্টের যে নর্মস সেটা আপনাকে ভারসাম্য দান করবে। তারপরে ডান, অতি ডান, বাম, অতি বাম, এগুলো তো হতেই পারে। আপনার ট্রাম্প ইয়েকে কী বলে, ডেমোক্রেটিক পার্টিকে অনেক নেতাকেই একবারে অতি বাম বলে তিনি ইয়ে করেন। এই যে মামদানি, নিউ ইয়র্কের মেয়র, তাকে তো একবার রীতিমতো বাম এবং চূড়ান্ত বাম, মার্কসিস্ট বলে তিনি অভিহিত করেছেন। কিন্তু সেখানে তো ডেমোক্রেসি তো ভেঙে পড়েনি। হ্যাঁ, এবং রিপাবলিকান পার্টির বিশেষ করে আমি বলবো যে প্রেসিডেন্টই যেভাবে তিনি সমালোচনা করেছেন নানাভাবে অভিহিত করে, এই কারণে আবার পাল্টা জোরালো কিছু বাজে কথা বলে কিছু বলা, সেটাও সেখানে করেনি। কারণ তাদের 250 বছরের, 250 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তারা লালন করেন এবং সেটাকে ধরে রাখার ক্ষেত্রেও তাদের রাজনীতিবিদরা অত্যন্ত সচেতন। এখানে ইয়ের মধ্যে হতে পারে, পার্লামেন্টের মধ্যে ডান শক্তি থাকতে পারে, বাম শক্তি থাকতে পারে, মধ্য বাম থাকতে পারে, মধ্য ডান থাকতে পারে। মানুষের এই যে পৃথিবীতে যে রাজনৈতিক আদর্শ এবং দর্শনগুলো জন্ম লাভ করেছে, তার উপর ভিত্তি করে কিছু মানুষ, আনুপাতিক এটা অনেক মানে কিছু মানুষ তো উদ্বুদ্ধ হতেই পারে এই সমস্ত দর্শনে, এবং সেই উদ্বুদ্ধ নিয়ে তারা মনে করে আমি এই দর্শনটার চর্চা করে এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিলে পরে এবং এটার উপর রাজনীতি করলে পরে আমি যদি ক্ষমতায় আসে আমি তাহলে জনগণের সর্বোচ্চ উপকার করব। বামপন্থীরা তাদের মতো মনে করে, ডান ধর্মীয় যারা রাজনীতি করেন তারা তাদের মতো মনে করেন। কিন্তু মনে রাখতে হবে যে সাংবিধানিক যে আপনার ইয়ে যেটা আছে, পরিসর যেটা আছে, হ্যাঁ, সেই সঙ্গে কনস্টিটিউশনাল যে অ্যাম্বিট, এই অ্যাম্বিটের মধ্যে থেকেই কাজটা করতে হবে। আমি চূড়ান্ত ডানপন্থী বলে সবাইকে ডান হয়ে যেতে হবে সমাজের, এটা হবে না। একটা মানব জাতির যে সমাজ, সেই সমাজে
এই ধরনের ইকুইলিব্রিয়াম যেটা আর কি, দর্শনগত ইকুইলিব্রিয়াম, যে সব সমান হয়ে যাবে তা না। ইকুইলিব্রিয়াম একটা হবে, সেটা হলো যে যার দর্শন নিয়ে কথা বলবেন, চর্চা করবেন, মানুষের কাছে যাবেন, কিন্তু আবার একই সমাজের একটা পরিসরের মধ্যে আমরা বাস করব। আমরা যে সংসদ হয়েছে, এখানে জনগণ যাদেরকে ভোট দিয়েছে, যেখানে ডান বাম আমরা পরস্পরের প্রতি আমরা আলোচনা করব, আমরা সমালোচনাও করব, কিন্তু সংসদের যে নর্মস, এর যে স্থিতি অবস্থা, ইকুইলিব্রিয়াম, সেটাকে আবার আমরা রক্ষা করব। কিন্তু আমারটাই সবাইকে মেনে নিতে হবে, তাহলে সমাজের মধ্যে আবার কি বলে যে ফ্যাসিবাদের উত্থান দেখা দেবে। এখানে একটা আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে ভোটারদেরকে আমরা আসলে কতটা মূল্যায়ন করি, তাদেরকে আমরা ভাবি যে আমরা রাজনীতিবিদরা যা বলে দিচ্ছি, যা চাপিয়ে দিচ্ছি, ওরা তাই করবে, কিন্তু আমি আপনাকে বলি, ভোটারদের মূল্যায়নের বিষয়টা আরও বেশি শানিত হবে, আরও বেশি এটা ভোটারমুখী হবে যত গণতন্ত্রের ধারাবাহিকতাটা এগিয়ে যাবে। কারণ ভোটাররাই তো হচ্ছে চূড়ান্ত মালিক, জনগণই তো চূড়ান্ত মালিক। এবং এটা যদি মনপ্রাণে বিশ্বাস করি, তাহলে আমাদের যারা রাজনীতিবিদ, যারা পার্লামেন্টে আছেন, পার্লামেন্টারিয়ান, তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে, কাজ কামের মধ্যে মানে একটা ভয় থাকবে যে আমাকে জবাবদিহি করতে হবে, তাদের কাছে ফিরে যেতে হবে। তখন দেখবেন যে রাষ্ট্রে দুর্নীতি বলে কোনো জিনিস থাকবে না। ওই যে একটা ভয়, এই ভয় থেকেই প্রত্যেকে নিবৃত্ত থাকবেন যে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের বিরুদ্ধে, বিপরীতে কোনো কাজ হয়, সে কাজ তারা করবেন না। তো সুতরাং এটা যত দিন যাবে, যত গণতন্ত্রের পালাবদল ঘটবে, ততই এই জিনিসটা আরও শক্তিশালী হবে, আর জোরালো হবে। আমাদের গণতন্ত্র নিয়ে সেটা যেভাবেই হোক, আপনি কতদূর দেখেন? আমি প্রত্যাশা করি, কারণ মানে এটা আরও বেশি তেজোদ্দীপ্ত, আরও বেশি বলশালী, আরও বেশি শক্তিশালী এটা হবে। শুধু গতিরোধক, আবার গতিরোধের চেষ্টা থাকতে পারে। আমি ওই আগেও বলেছি যে কুচক্রী মহল ভেতরে বাইরে থেকে তারা সব সময় কাজ করে। অনেকেই চায় না যে বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক ভাবমূর্তি গড়ে উঠুক, সেটা অনেকেই চায় না, ভেতরেও চায় না, বাইরেও চায় না। তো সেটা বুঝতে পেরে গণতন্ত্রের এই ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য যারা সত্যিকারই গণতন্ত্র মনা মানুষ, রাজনীতিবিদ যারা সংসদের মধ্যে আছেন, তারা সেটা উপলব্ধি করে তারা তাদের আচরণ করবেন, তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এবং রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, মুহূর্তগুলি, রাষ্ট্রের যে কোনো চরম সংকটে যাতে বিরোধী দল, সরকারি দল এবং অন্যান্য রাজনৈতিক দল একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে, যেটা অন্য গণতান্ত্রিক দেশে আমরা দেখতে পাই। সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন, এটার মূল তাৎপর্যই কিন্তু তাই, যে সবার আগে বাংলাদেশ বিবেচনা করেই তখন আমাদের এক হতে হবে। হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশ্যে আমাদের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।